তো বন্ধুরা, এত হম্বিতম্বি করেও শেষে ভারতকে ঠেকাতে পারল না ইরানের ফোর্সেস, এবং ওদের নাকের ডগা দিয়ে ভারত একটা দুটো নয়, একসাথে 12টা জাহাজকে নিজেদের দেশে ফিরিয়ে আনল। অথচ ইরান চাইলেও এখানে কিচ্ছু করতে পারেন। আর শুধু তাই নয়, এখন তো উল্টে ইরানের এমনই অবস্থা হয়েছে যে ভারতের সাথে সম্পর্ককে ঠিক করতে মরিয়া হয়ে উঠেছে, যার আওতায় ইরানের রাষ্ট্রপতি এখন খোদ প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর কাছে ছুটে এসেছে এবং উনি পিএম মোদীকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানিয়েছে এই যুদ্ধের মাঝেও ইরানে যাওয়ার জন্য। কি আশ্চর্যের বিষয়, তাই না? কারণ ইরানের রাষ্ট্রপতি ভারতের সাপোর্ট চাইছে, স্পেশালি প্রাইম মিনিস্টারকে ইনভাইট করছে। অথচ ওদের ইসলামিক সমর্থকরা কি করছে? এইভাবে আমেরিকা আর ইসরায়েলের সাথে ভারতীয় পতাকাকে অপমান করছে। ফলে স্বাভাবিকভাবে প্রাইম মিনিস্টার মোদি সাফ জানিয়ে দিয়েছে, আমি কিছুতেই ইরানে যাব না। কিন্তু উল্টো দিক থেকে আরেকটা খবর এখন হইচই ফেলে দিয়েছে, যেখানে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি ইরানে না গেলেও ভারতীয় আর্মির একজন এক্স লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ হুসেন আচমকায় ইরানে যাবেন, যা নিয়ে আরেক জল্পনা শুরু হয়েছে। ফলে এই মুহূর্তে ইরানের অবস্থা মারাত্মক টাইট। একদিকে তো শান্তি সমঝোতা ভেঙে ক্রমাগত ইরানের ওপর আক্রমণ শুরু হয়ে গেছে, ওদিকে ভারত ইরানের কথাও মানছে। তাই সব মিলিয়ে এখানে একাধিক প্রশ্ন উঠছে। প্রথমত, হঠাৎ করে ইরানের রাষ্ট্রপতি প্রাইম মিনিস্টার মোদিকে ইরানে আসার জন্য জোরাজুরি কেন করছে? আর যেখানে প্রাইম মিনিস্টার মোদি ইরানে যেতে নারাজ, সেখানে ভারতীয় আর্মির এই এক্স জেনারেল ইরানে যাওয়ার উদ্দেশ্য কী? আর তার সাথেই কিভাবে ভারত ইরানের দাদাগিরিকে পিষে ফেলে নিজেদের এই 12টা জাহাজ নিয়ে বেরিয়ে এসেছে, সবটাই জানবো আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, গতকাল আমাদের পেট্রোলিয়াম মিনিস্টার একটা বড় খোলাসা করে, যেখানে উনি বলেন ভারত প্রায় 12টা এলপিজি ভর্তি জাহাজকে সোজা স্ট্রেট অফ হরমুজ দিয়ে বের করে এনেছে। এখন আপনারা বলবেন যে ঠিক আছে, ভালো খবর, কিন্তু এটাতে বিশেষ কী আছে? ওয়েল, বিশেষত্ব হলো এরপর উনি যা বলেন। হরদীপ সিং পুরীর দাবি অনুযায়ী ভারতের এই 12টা জাহাজ যা হরমুজ দিয়ে ঢুকেছে, তাদের কেউ কিন্তু ইরানের কথা মেনে ওদেরকে টোল দিতে রাজি হয়নি, এবং ইরানের ফোর্সেসকে বিনা কোনো টোল দিয়ে ভারত নিজেদের এই জাহাজ ওখান থেকে সরিয়ে এনেছে। ব্যাস, এই খবরেই হুড়োহুড়ি পড়ে গেছে। কারণ আরেকটা রিপোর্ট দেখায়, এটা রয়টার্স রিপোর্ট করেছিল, যেখানে ইরান কিন্তু সাফ জানিয়ে দিয়েছে ওরা হরমুজ প্রণালী খুলে দিলেও এখানে ইরানকে টোল ট্যাক্স দিতে হবে, তবেই ওরা অন্যান্য দেশের জাহাজকে এখান দিয়ে যেতে দেবে। অর্থাৎ সহজ ভাষায় ইরান এই গোটা এলাকায় অবৈধভাবে দাদাগিরি দেখানোর চেষ্টা করছিল। কিন্তু ভারত শুরু থেকেই সাফ জানিয়ে দিয়েছিল, আমরা কোনো দেশের ব্যক্তিগত সিদ্ধান্তকে মানি না, যেটা আন্তর্জাতিক আইন সেই অনুযায়ী কাজ হবে। ব্যাস, ভারত ইরানের ফোর্সকে একটা টাকা দিতেও রাজি হয়নি। তো ইরানের নিয়ম অনুযায়ী ভারতীয় জাহাজ এখানে তো আটকে দেওয়ার কথা, অথচ ভারত ইরানের বাধা উপেক্ষা করে নিজেদের এই 12টা জাহাজ এই রুট দিয়েই নিয়ে আসে বিনা কোনো টোল ট্যাক্স দিয়ে, যেখানে বাকি দেশকে, ইভেন বাংলাদেশ বা পাকিস্তানের মতন মুসলিম দেশকে পর্যন্ত এখানে টোল ট্যাক্স দিতে হচ্ছে। জাস্ট ভাবুন, আমাদের এই দুই প্রতিবেশীরা ইরানের নামে 2 ঢোক জল বেশি খায়, কট্টর ইসরায়েল বিরোধী। এমনকি পাকিস্তান, ওরা তো শান্তি সমঝোতাতেও সামিল ছিল, তাও ইরান এদের কোনো সুবিধা দিতে অস্বীকার করলেও ভারতের ক্ষেত্রে নিয়ম একদম আলাদা, যেটা সাফ ইঙ্গিত দেয় এই মুহূর্তে আমাদের ডমিনেন্স কতটা হয়েছে। ভারত কিন্তু অফিশিয়ালি ইসরায়েলের বিরুদ্ধে কথা বলেনি, এমনকি ইরানে অ্যাটাক অথবা খামেনির কিলিংকে পর্যন্ত কন্ডেম করেনি, তাও ইরান ভারতের বিরুদ্ধে মুখ খুলতেই নারাজ। এমনকি আরেকটা রিপোর্ট দেখুন, ইরান নিজে এটা কনফার্ম করেছে অফিশিয়ালি যে আমরা ভারতীয় জাহাজ থেকে কোনো টোল বা ট্যাক্স নিইনি। অর্থাৎ দুই দেশ যেখানে এটা বলছে, তারপর তো কোনো ডাউট থাকার কথাই নয় যে এই খবরটা কতটা সত্য। আর বন্ধুরা, এই ঘটনার পরেই এখন ইরান আরও বেশি করে
ভারতকে নিজের দিকে টানার চেষ্টা করছে, যেখানে ইরানের রাষ্ট্রপতি ব্যক্তিগতভাবে প্রাইম মিনিস্টার মোদিকে ইনভাইট করেছে ইরানে আসার জন্য। কিন্তু কেন? তো সহজ জবাব হলো ওদের সুপ্রিম লিডার খামেনির জানাজায় অংশ নেওয়ার জন্য। কারণ যদি প্রাইম মিনিস্টার মোদি ইরানে যায়, তাহলে ইরান সেটাকে ব্যবহার করবে ইসরায়েল আর আমেরিকার বিরুদ্ধে নিজেদের ক্ষমতা জাহির করতে, যে দেখো ভারতের মতন দেশও আমাদের পক্ষে আছে। আচ্ছা, মজার ব্যাপার হলো এখানেও সো কল্ড এই মুসলিম বিরোধী দেশ আর নেতা ভারতের প্রাইম মিনিস্টারকে ইরান ইনভাইট করছে, যেটা সিগন্যাল ছিল ইরান ভারতকে কতটা গুরুত্ব দেয় তার জন্য। অথচ আমাদের প্রাণের প্রিয় প্রতিবেশী প্রো মুসলিম দেশ বাংলাদেশ, যারা তো সারাদিন গলা ফাটিয়ে বেড়াচ্ছে ইরানের জন্য, ইসরায়েলের মতন দেশের বিরুদ্ধে তাদের সে কি ক্ষোভ, অথচ তাদের দেশে এই ধরনের কোনো স্পেশাল জেস্চার দেখিয়ে ইরানের রাষ্ট্রপতি কিন্তু তারেক রহমানকে ইনভাইট করেনি, যা এটা বোঝানোর জন্য যথেষ্ট যে ভারতের ক্ষমতা আজ কোথায় গিয়ে ঠেকেছে। যদিও বন্ধুরা এখানে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী সাফ জানিয়ে দিয়েছে যে আমি ইরানের সুপ্রিম লিডারের জানাজায় যাব না। কারণ কি? খুবই সিম্পল, এই যে খামেনি সে কিন্তু চরম ভারত বিরোধী আর হিন্দু বিদ্বেষী ছিল। কাশ্মীরকে নিয়ে তো বহুবার কমেন্ট করেছে, এমনকি হিন্দুদের বিরুদ্ধে গোটা বিশ্বের মুসলমানদের একজোট হওয়ার ডাক দিয়েছিল যাতে কাশ্মীর স্বাধীন করা যায়। তো স্বাভাবিকভাবে এমন একটা ব্যক্তির জন্য ভারতের বিন্দু মাত্র রেসপেক্ট নেই। আর বন্ধুরা এই কারণেই ভারত ওনার মৃত্যুকে না কন্ডেম করেছে আর না অফিসিয়ালি হাই লেভেলে শোক প্রকাশ করেছে। ফলে এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর ইরানে যাওয়ার কথা তো ভুলেই যায়, যেটা ইরানের জন্য সাফ ইঙ্গিত ছিল যে ভারতকে কাঠি করলে তার ফল ভালো হবে না। এখন প্রশ্ন হলো, যদি প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ইরানের রাষ্ট্রপতির আমন্ত্রণকে এইভাবে অস্বীকার করে, এতে দুই দেশের সম্পর্ক খারাপ হবে না? এখনও তো স্ট্রেট অফ হরমুজ বলতে গেলে ইরানের একটা বড় প্রভাবের মধ্যেই আছে, আর আমাদের জাহাজকে তো ভবিষ্যতে এখান দিয়ে সুরক্ষিত আনতে হবে। তাহলে একটা কথা মাথায় রাখবে, ভারত সবসময় একটা অল্টারনেটিভ রাস্তাকে খোলা রাখে। এখানেও তাই হয়েছে। প্রাইম মিনিস্টার মোদি ইরানে না গেলেও ওনার বিহাফে দুজনকে ইরানে পাঠানো হচ্ছে। এক হলো কেন্দ্রীয় মন্ত্রী পবিত্র মার্গেরিটা, আর তার সাথে আমাদের এক্স লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ হুসেন, যিনি কিন্তু এই মুহূর্তে বিহার রাজ্যের রাজ্যপাল। তো এই দুজন ব্যক্তি ভারতকে রিপ্রেজেন্ট করবেন ইরানের ভেতরে। কিন্তু এখন প্রশ্ন দাঁড়াচ্ছে যে ভারত ইরানকে না সাপোর্ট দিচ্ছে, না ওদের কথা মানছে, তা সত্ত্বেও ইরান ভারতের বিরুদ্ধে কিছু অ্যাকশান নিচ্ছে না কেন? এখানেই সবচেয়ে বড় টুইস্ট। আর তা হলো ইরানে কি গেম চলছে তা ভারত সরকার আর প্রাইম মিনিস্টার মোদি খুব ভালোভাবেই জানে, এবং আমি তো বলবো যে ওনাদের একটা ভূমিকাও আছে। তাই ইরান ভারতের বিরুদ্ধে যেতে পারবে না, কারণ ইরানের কনফ্লিক্ট যখন থামবে তখন ভারত এই নেগোসিয়েশনের একটা অংশ হবে। তাই ওরা এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতকে চটাতে চাইছে। এখন আপনারা এটা শুনে পাল্টা প্রশ্নও করতে পারেন যে ভাই, তোমার কথা যদি সত্যি হয় তাহলে ভারত এখনও পর্যন্ত আমেরিকার ইরানের যত শান্তি সমঝোতা হচ্ছে তাতে অ্যাক্টিভলি অংশ নিল না কেন? আর আমেরিকা ভারতকে বাদ দিয়ে পাকিস্তানকে কেন এর দায়িত্ব দিচ্ছে? খুব সহজ এবং প্রশ্নের মধ্যেই উত্তর লুকিয়ে। এখানে পাকিস্তানকে এই জন্যই দায়িত্ব দেওয়া হয়েছে কারণ এখানে কোনো শান্তি সমঝোতা হবেই না এবং এটা একটা নাটক চলছে। সহজ করে বললে যুদ্ধ বন্ধের এখনও সময় হয়নি, তাই ভারত এখানে অংশ নিচ্ছে না। আপনারা একটু নিজেরাই ভাবুন, যদি অ্যাকচুয়ালি শান্তি সমঝোতা হয় সেখানে ভারত ছাড়া আর কোন দেশ আছে যাদের ইরানের ওপর ইনফ্লুয়েন্স আছে, আবার একই সাথে ইসরায়েলের ওপরেও ইনফ্লুয়েন্স আছে, এবং দুই দেশই এই তৃতীয় দেশের ওপর ভরসা করবে? কেউ নেই। তাই যে কোনো পাগলও বলে দেবে পাকিস্তানকে এখানে রাখা হয়েছে বলির বাখরা বানাতে। পাকিস্তানের কথা তো ইসরায়েল মানবেই না। ফলে এখন প্রশ্ন দাঁড়াচ্ছে যে তাহলে এই সমস্ত শান্তি সমঝোতা করে যে সমস্ত কথাবার্তা চলছে সেসবের মানে কি? এর জন্য এই মিমটা দেখায়, এটাকে দেখুন। এটা এই মুহূর্তে খুব ভাইরাল হচ্ছে, যেখানে বলা হচ্ছে যেই স্টক মার্কেট বন্ধ হচ্ছে ইমিডিয়েটলি আবার ইরান আমেরিকার লড়াই শুরু হয়ে যাচ্ছে। আর এটা প্রতি সপ্তাহেই হচ্ছে,
তাই যদি আপনারা এই স্টক মার্কেটের খেলাটা বুঝতে পারেন তাহলেই বুঝতে পারবেন যে ইরান আর ইসরায়েল বা ইরান আর আমেরিকার মধ্যে অ্যাকচুয়ালি কী চলছে। এখানে আপনাদের দ্বিতীয় একটা রিপোর্ট দেখায়, এটাকে খুব ভালোভাবে দেখুন। ইসরায়েলি মিডিয়া টাইমস অফ ইসরায়েলের দাবি অনুযায়ী ট্রাম্প ফ্যামিলি আর বাকিরা ট্রাম্পের রাষ্ট্রপতি হওয়ার সুবাদে বিলিয়নস অফ ডলারের প্রফিট করছে। কিন্তু কিভাবে? তো রিপোর্ট অনুযায়ী কেবলমাত্র ট্রাম্প পরিবার আর তাদের যে সমস্ত পরিচিত বিলিয়নিয়ার রয়েছে তারা ট্রাম্পের বিদেশ নীতি থেকে এই প্রফিটটা তুলছে। এর সবচেয়ে বড় উদাহরণ হলো তেল আর গ্যাসের মাধ্যমে, এবং বিবিসি পর্যন্ত এটাকে কনফার্ম করেছে যে কিভাবে ইরান যুদ্ধ এমনকি রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেকে প্রফিট তুলছে কিছু কোম্পানি। আর এর জন্য ওরা কী করছে, একদিকে অয়েল আর গ্যাস ফ্যাসিলিটিতে আক্রমণ করে এর দাম বাড়িয়ে প্রফিট নিচ্ছে, উল্টো দিকে আবার এই ইরান আমেরিকা শান্তি সমঝোতার নামে কিছু স্টক প্রাইসকে ওপরে তুলছে, আবার কিছু স্টককে নিচে নামাচ্ছে। তো ডিপ স্টেটের টুল কিটস আর ট্রাম্পের পরিবার বাকিরা এই স্টক প্রাইসের পজিশন নিয়ে স্টক মার্কেটকে ম্যানিপুলেট করছে প্রফিট কামানোর উদ্দেশ্যে। আর ঠিক এই কারণে যেই এই স্টক মার্কেট বন্ধ হচ্ছে শুক্রবারের দিকে, আবার খেয়াল করেন কোনো না কোনো কারণে ইরানের ওপর আমেরিকার ফোর্সেস অ্যাটাক করে দিচ্ছে, ফলে সোমবার হলেই মার্কেট ক্র্যাশ হচ্ছে। আর কিছু কোম্পানি এই সময় এই যুদ্ধের কারণে প্রফিট তুলছে, যেমন অয়েল গ্যাস বা হাতিয়ার মেকিং কোম্পানিগুলো। তো এই ট্রাম্প ফ্যামিলি বা ডিপ স্টেটের পাপেটরা বা টুলকিটরা যেখানে যেখানে প্রফিট হবে সেই সমস্ত শেয়ার বিক্রি করে দেবে, আর যেখানে ক্র্যাশ করছে তা কিনে নিয়ে পজিশন নেবে এবং আবারও শান্তি সমঝোতার নাটক করবে। এতে এগেইন কিছু স্টক নিচে যাবে আর কিছু ওপরে আসবে। তো এইভাবেই প্রফিট তোলার একটা গেম চলছে, মানে যাকে সহজ ভাষায় পাম্পিং আর ডাম্পিং বলে। তাই জন্যই এই শান্তি সমঝোতা কোনো দিন হবে না। আর ইসরায়েলি এখানে নেই, তাহলে শান্তিটা সম্ভব কিভাবে? এটা শুধুমাত্র ইনকাম করার একটা গেম চলছে। তো আশা করি বোঝাতে পেরেছি এখানে কি হচ্ছে। আর এজন্যই ভারত এখানে অংশ নেয়। ইসরায়েল কিন্তু যা করবে ভারতকে জানিয়েই করবে। এই জন্যই তো ইরানি অ্যাটাকের আগে প্রাইম মিনিস্টার মোদি ইসরায়েলে যায়, আর ভারত ইসরায়েলের মধ্যে সমঝোতা হয়, আর তারপর উনি ইসরায়েল থেকে টেক অফ করতে ইরানের যুদ্ধ শুরু হয়ে যায়। আর এটা আমি প্রথম দিন থেকে বলছি, লড়াই থামবে না। এখনও ইকোনমিক ক্রাইসিসই আসেনি। সমস্ত আমেরিকার বড় বড় কোম্পানিগুলো তাদের স্টক, পার্টিকুলারলি এই সমস্ত এআই আর আইটি স্টক, সাধারণ মানুষকে তাদের শেয়ার বিক্রি করে প্রফিট তুলে পালাবে, যেমন ইলন মাস্কের আইপিওতে হলো। সেই সমস্ত তো এখনও বাকি আছে। ফলে যেদিনকে ভারত ডিরেক্টলি ইনভলভ হবে রাশিয়া ইউক্রেনের শান্তি সমঝোতা আর ইসরায়েল ইরান শান্তি সমঝোতা, আর তার সাথে গ্লোবাল মার্কেটও ক্র্যাশ হবে, সেদিন এই যুদ্ধ অফিশিয়ালি থামবে। আর ততদিন এই সমস্ত নাটক চলবে, এটা ইরানও জানে। তাই কিন্তু শেষ নেগোসিয়েশনের জন্য ইরানের কিছু চালাক লিডারশিপ রাস্তা খোলা রাখছে। আর ততদিনে ইরানের যে সমস্ত র্যাডিক্যাল ইসলামিক লিডারশিপ আছে তাদেরকে মেরে দেওয়া হবে। স্পেশালি বর্তমানে যে রাষ্ট্রপতি আছে সে নিজেই ইসরায়েলের পাপেট। খেয়াল করবেন ওনার মতন বহু লিডার আছে যাদেরকে কিন্তু ইসরায়েল টার্গেট করছে না। আর এইভাবেই ক্ষমতা হস্তান্তর হয়।